একদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ। নাও আরসিবি এই সিজনের অন্যতম সফল একটা টিম, অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ এই সিজনে অন্যতম ব্যর্থ একটা দল এবং এই সিজনে সানরাইজার্স হায়দ্রাবাদ অনেকটাই পয়েন্ট টেবিলের নিচের দিকে। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে সম্পূর্ণ সুযোগ রয়েছে এই সিজনটা একদম টপে গিয়ে ফিনিশ করার। অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এই মুহূর্তে 12টা ম্যাচের মধ্যে 8টা ম্যাচে জয়লাভ করেছে এবং এই ম্যাচটাতে যদি তারা জিততে পারে তাহলে 17 পয়েন্ট এবং আরও 2টো পয়েন্ট নিয়ে 19 পয়েন্ট নিয়ে তারা পৌঁছে যাবে আইপিএল 2025-এর এই পয়েন্ট টেবিলের একদম টপে। এবং এই ক্ষেত্রে এটা বলে রাখতে হবে যে এই টপ জায়গা থেকে 19 পয়েন্ট থেকে কেউই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে কিন্তু আর সরাতে পারবে না। এই সিজনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টপ 2-এর মধ্যে থাকবেই থাকবে, যার অর্থ তারা আরও একটা অতিরিক্ত সুযোগ পেয়ে যাবে ফাইনাল খেলার। কারণ সেক্ষেত্রে কোয়ালিফায়ার 1-এ যদি তারা বাদ পড়ে কোয়ালিফায়ার 2 খেলার সুযোগটা পাবে। আর এই সমস্ত কিছু সম্ভব হয়েছে আজকে গুজরাট লখনৌ সুপার জায়ান্টসের কাছে পরাজিত হওয়ার পরে। আমরা সবাই ভেবেছিলাম যে আজকের ম্যাচটা গুজরাট জিতবে, বাট খুব ইম্পর্টেন্টলি আজকের ম্যাচে পিচটা কিন্তু খুব বেশি ট্রিকি ছিল। অর্থাৎ এই পিচটা খুব স্পষ্টতই ঘাসে ঢাকা একটা পিচ ছিল, যেটার উপর বেস করে শুভমান গিল এখানে কিন্তু টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। বাট আনফর্চুনেটলি এই পিচটা যেভাবে বিহেভ করে সেটা কেউই কল্পনা করতে পারেনি। অর্থাৎ সম্পূর্ণরূপে একটা ফ্ল্যাট ড্রেক ছিল, ফ্ল্যাট পিচ ছিল এবং এই ধরনের ফ্ল্যাট পিচে 230 রান হওয়াটা অবাক করার কোনো ব্যাপার নয় এবং সেই কারণে 235 করে ফেলে এলএসজি এবং রানটা চেস করতে গিয়ে রীতিমতো হিমশিম খেয়ে যায় গুজরাট টাইটেন্স। বাট এটা গুজরাট টাইটেন্স বলেই অন্তত শেষ পর্যন্ত গেছিলো, আদারওয়াইজ অন্য কোনো টিম হলে এই রানটা আরও আগেই তারা কিন্তু চেস করা ছেড়ে দিত। বাট এখানে সবথেকে বড় রোল প্লে করেছে পিচ, যে পিচটাকে শুভমান গিল পড়তে পারেনি এবং কোথাও না কোথাও আমরাও এই পিচটাকে প্রপারলি রিড করতে পারিনি। বাট আজকের ম্যাচে এই যে ম্যাচটা হতে চলেছে আরসিবি এবং এসআরএইচের, এই ম্যাচটা হতে চলেছে লখনৌয়ের হোম গ্রাউন্ড একানা স্টেডিয়ামে এবং এই একানা স্টেডিয়ামে হতে চলা এই ম্যাচের যে পিচ সেটা কিন্তু অনেক বেশি ট্রিকি এবং এই পিচটাতে কি হতে চলেছে আমরা কিন্তু আগের থেকেই বুঝতে পারি, যেমনটা আমরা আগের দিনে বুঝতে পারিনি। বাট এই ম্যাচে যে ধরনের পিচ দেওয়া হতে চলেছে সেটা আমরা খুব স্পষ্টভাবেই বুঝতে পারছি এবং এই পিচের উপরে টসেতেই ফয়সালা হয়ে যাবে যে কোন দল এই ম্যাচটাতে জিততে চলেছে। তো সবার প্রথমে আরসিবি এবং সানরাইজার্স হায়দ্রাবাদের আমরা যদি বর্তমান ফর্মের কথা বলি তো আরসিবি তারা কিন্তু গত ম্যাচটা কেকেআরের সঙ্গে বৃষ্টির কারণে হয়নি, তার আগের ম্যাচে তারা চেন্নাই সুপার কিংসকে পরাজিত করেছিল, সেটা বেশ কিছুদিন আগে, তার মাঝে কিন্তু আর আরসিবি ম্যাচ খেলেনি। অন্যদিকে আমরা যদি এসআরএইচের কথা বলি তো এসআরএইচ তাদের বিগত 2টো ম্যাচেই কিন্তু জিতে আসছে এবং আগের দিনে লখনৌ সুপার জায়ান্টসের হোম গ্রাউন্ডে গিয়ে 206 রানের মতো একটা টার্গেট চেস ডাউন করে দিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ, যার অনেকটাই কৃতিত্ব দেওয়া হতে পারে অভিষেক শর্মাকে। মাঝখানে ঈশান কিষানও ভালো খেলেছিল। তো ওভারঅল এসআরএইচের এই দলটা কিন্তু দুর্দান্ত ফর্মে ফিরছে। এদিকে প্যাট কামিন্স ভালো বোলিং করছে। তো স্পষ্টতই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যেখানে একটা দুর্বল এসআরএইচের বিরুদ্ধে ম্যাচ খেলবে এরকমটা কিন্তু মোটেও নয়। এই মুহূর্তে এসআরএইচ যথেষ্ট ভালো ফর্মে রয়েছে আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বিগত বেশ কিছুদিন মাঠে কিন্তু সেই অর্থে নামেনি, খুব বেশি ম্যাচেস তারা খেলেনি। এই মুহূর্তে দাঁড়িয়ে এই দুটো দলের মধ্যে তাহলে কোন দল এগিয়ে থাকতে পারে এবং এই ম্যাচে টস ফ্যাক্টরটা কিভাবে আমরা দেখব, টস ফ্যাক্টর কিভাবে হতে পারে, সমস্ত কিছু নিয়ে কিন্তু আলোচনা হবে। তো যেমনটা বললাম সবার প্রথমে এই ম্যাচটা হতে চলেছে লখনৌয়ের হোম গ্রাউন্ড, দ্যাট ইজ একানা স্টেডিয়াম এবং এই একানা স্টেডিয়ামের আমরা হামেশাই দেখে থাকি এই মাঠে কিন্তু খুব বেশি রান হয় না। এখানের এভারেজ স্কোর 170 থেকে 175 এবং কোনো দল 180-র বেশি রান যদি করে দেয় সেটা এই মাঠে কিন্তু সেই অর্থে চেজ হয় না। বাট আগের দিনেই 200+ রান চেজ হয়েছে। সো দ্যাট রিয়েলি টেলস আস দ্য স্টোরি যে এই মাঠে ডিউ একটা কত বড় ফ্যাক্টর হতে চলেছে। এই সিজনে এই মাঠে যে সমস্ত ম্যাচেসগুলো হয়েছে তার মধ্যে অধিকাংশ ম্যাচেতেই রান কিন্তু দ্বিতীয় ইনিংসে চেজ হয়ে গেছে এবং সেই স্ক্রিনশটগুলো আমি এখানে দিয়ে দেবো, ম্যাচের স্ক্রিনশটগুলো যে কীভাবে প্রত্যেকটা ম্যাচে রান কিন্তু চেজ হয়ে গেছে। ইভেন এসআরএইচও গত ম্যাচে এলএসজির বিরুদ্ধে রানটা কিন্তু চেস করে দিয়েছে। এবার আপনি দেখবেন যে এসআরএইচের যে টিমটা, এই টিমটা কিন্তু এই মুহূর্তে এমন নয় যে টপ একটা টিম, এই মুহূর্তে এই টিমটা বটমে রয়েছে। তার সত্ত্বেও তারা 200+ রান চেস করে দিচ্ছে, যেটা থেকে স্পষ্ট এই মাঠে টস একটা কত বড় ফ্যাক্টর এবং খুব স্পষ্টভাবেই এখানে বিষয়টা বোঝা যাচ্ছে এই ম্যাচে যে দল টসে জিতবে সেই দল টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেবে এবং বোলিং করার সিদ্ধান্ত নিলে সেই দলের
জেতার সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি। তার প্রধান কারণ হচ্ছে এখানে প্রথম ইনিংসে ব্যাট করে একটু চাপ আছে, প্রথম ইনিংসে ব্যাট করে প্রথমত 200 করা চাপ আছে। যে কোনো দল প্রথমে ব্যাট করলে 180 185 রান করবে, তার বেশি কিন্তু তারা করতে পারবে না। এবং দ্বিতীয় ইনিংসে গিয়ে সেই রানটা চেজ করা সহজ হয়, কারণ দ্বিতীয় ইনিংসে ডিউ ফ্যাক্টর চলে আসে এবং ডিউ ফ্যাক্টর এসে গেলে রান চেজ করাটা ইজি হয় এবং এই মাঠে রান চেজ হামেশাই হয়ে থাকে। যেমন গুজরাট, তারা লখনৌয়ের বিরুদ্ধে এই মাঠে 180 রানে বান্ডিল হয়েছিল এবং সেই রানটা খুব সহজেই চেজ করে দিয়েছিল এলএসজি। আবার গত ম্যাচে 200+ রান খুব সহজেই চেজ করে দিল এসআরএইচ। দুটোই কিন্তু খুবই অবাক করা বিষয়। এসআরএইচ যে এলএসজির মাঠে গিয়ে 200+ চেজ করে দেবে, এটাও আপনি এক্সপেক্ট করেন না। আবার গুজরাট যে এভাবে 180 রানে বান্ডিল হয়ে যাবে এলএসজির সামনে এবং সেই রানটা এলএসজি চেজ করে দেবে, এটাও আপনি এক্সপেক্ট করেন না। কিন্তু এই দুটো বিষয় কিন্তু হয়েছে এলএসজির হোম গ্রাউন্ডে গিয়ে। দ্যাট রিয়েলি টেলস আস যে এই মাঠে প্রথমে ব্যাট করা মানে আপনি ম্যাচ হারার দিকে এগিয়ে যাচ্ছেন, এই বিষয়টা আমরা বলতে পারি। তাই যে দল এখানে টসে জিতবে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেবে এবং টসের উপরেই ম্যাচ মোটামুটি আমরা বলতে পারি 90% স্পষ্ট হয়ে যাবে যে কোন দল এই মুহূর্তে টসে জিতবে এবং সেই দল ম্যাচে কিন্তু অনেকটাই এগিয়ে গেল। তো যে দল টসে জিতবে নিশ্চিতভাবে ফিল্ডিং নেবে। এবার আমরা যদি এই দুটো দলের হেড টু হেড রেকর্ড দেখি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং তার সামনে রয়েছে এসআরএইচ, তো এই দুটো দল একে অপরের বিরুদ্ধে এখনো পর্যন্ত 25টা ম্যাচ খেলেছে এবং এই 25টা ম্যাচের মধ্যে একটা ম্যাচ নো রেজাল্ট ছিল। 11টা ম্যাচ জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং 13টা ম্যাচ জিতেছে সানরাইজার্স হায়দ্রাবাদ, যেটা থেকে স্পষ্ট সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু আরসিবি এগেনস্টে ম্যাচ জেতে। এবং গত সিজনে যদি আপনাদের মনে থাকে আইপিএল ইতিহাসের সব থেকে বড় যে টোটাল, সেটা কিন্তু হয়েছিল এই এসআরএইচ এবং আরসিবি ম্যাচে, যেখানে 287 করেছিল এসআরএইচ। ম্যাচটা হয়েছিল আরসিবির হোম গ্রাউন্ড চিন্নাস্বামীতে। বাট এই সিজনে তারা মুখোমুখি হচ্ছে ইকানা স্টেডিয়ামে, বিকজ আইপিএলে কিছু ভেনিউ চেঞ্জেস হয়েছে। তো এবার এই দুটো দলের যদি আমরা তুলনা করি, তো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এই টিমটা কিন্তু যথেষ্ট ভালো ফর্মে রয়েছে। তাদের ব্যাটিং লাইন আপ কিন্তু খুবই ভালো করেছে এই সিজন। ফিল সল্ট টপ অর্ডারে খুব ভালো একটা শুরু দিচ্ছে, টিম ডেভিড ডাউন দি অর্ডারে খুব ভালো ফিনিশিং দিচ্ছে। মাঝখানে খেলে চলে আসছে রজত পাতিদারের মতো প্লেয়াররা, যদিও পাতিদার বেশ কয়েকটা ম্যাচ জুড়ে খুব একটা রান পায়নি, চোটের মধ্যে রয়েছে। বাট নাও রজত পাতিদার অলরেডি টিমের মধ্যে ফিরেছে চোট সারিয়ে। অন্যদিকে বিরাট কোহলি তার নিজের মতো তিনি কিন্তু বেশ যথেষ্ট ভালো খেলছেন। জেকব বেথেল দু একটা ম্যাচের সুযোগ পেয়ে সেও ভালো খেলেছে। ওভারঅল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের টিমটা মোটামুটি সেটেলড এবং তার পাশাপাশি কুনাল পান্ডিয়া তাও যখন দরকার পড়েছে সে কিন্তু তখন ভালো পারফর্ম করেছে। তো এই টিমটাতে ম্যাচ উইনার রয়েছে, যথেষ্ট ভালো পারফর্মার রয়েছে। অন্যদিকে এসআরএইচের ব্যাটিং লাইন আপটা ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটিং লাইন আপ হওয়া সত্ত্বেও এই সিজনে ভীষণভাবে কিন্তু আমাদের হতাশ করেছে, কারণ এই দলটা সেই অর্থে পারফরমেন্স করতে পারেনি যেটা এর থেকে এক্সপেক্টেড থাকে। বিশেষ করে দেখুন অভিষেক শর্মা কিছু ম্যাচেসে খেলেছে, সব ম্যাচেসে কিন্তু সে পারফর্ম করতে পারেনি। পাশাপাশি ট্র্যাভিস হেডেরও কিন্তু হিট অ্যান্ড ফ্লপ এরকম ব্যাপার চলেছে, সব ম্যাচে তার থেকে রান আসেনি। ঈশান কিষান সব থেকে বড় হতাশ যদি কেউ করে থাকে সেটা হচ্ছে ঈশান কিষান, কারণ সে একটা ম্যাচে সেঞ্চুরি করার পরে পুরো সিজনটা মোটামুটি অফ। বিগত ম্যাচে একটা রান করলেও তার আগে পুরো সিজন জুড়ে কিন্তু ঈশান কিষান অফ। নীতিশ কুমার রেড্ডি যার থেকে অনেক এক্সপেকটেশন থাকে, সেই নীতিশ কুমার রেড্ডিও কিন্তু ভীষণভাবে হতাশ করেছে। ধরুন অভিষেক শর্মা যে ম্যাচে রান করছে, দুটো ম্যাচে রান করছে, তিনটে ম্যাচে রান করছে, তারপরে কোথাও তো গিয়ে সে ফ্লপ দেবে এবং সেই ম্যাচটাতেই তো ঈশানকে খেলতে হবে, নীতিশ কুমার রেড্ডিকে খেলতে হবে, কিন্তু তারা একটা ম্যাচেও খেলেনি। অভিষেক যে ম্যাচটা ফ্লপ করছে বাকি প্লেয়াররাও ফ্লপ করে যাচ্ছে। তো এইভাবে এসআরএইচ কিন্তু সমস্যার মধ্যে পড়েছে। বাট নাও দে আর ব্যাক ইন ফর্ম। আদিত্য তাইডেকে এখানে ওপেনিং ডিপার্টমেন্টে খেলানো হয়েছিল আগের দিন, বিকজ ট্র্যাভিস হেডের কোভিড হয়েছিল। এখন এই ম্যাচে ট্র্যাভিস হেড ফিরবে কিনা সেটাও দেখার মতো বিষয় হবে। বাট স্টিল ট্র্যাভিস হেড যদি নাও ফেলে, অর্থাৎ তাইডে কিন্তু একটা যথেষ্ট ভালো হার্ড হিটার, আগে সে পাঞ্জাব দলে ছিল, সেও কিন্তু যথেষ্ট ভালো ব্যাটসম্যান। ওপেনিং ডিপার্টমেন্টে সে কিন্তু একটা ভালো ইনিংস খেলতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদের জন্য। এবার আমরা যদি বোলিং ডিপার্টমেন্টের কথা বলি, তো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নো ডাউট এই সিজনে বেস্ট বোলিং লাইনআপগুলোর মধ্যে অন্যতম, বিকজ দ্যাট ইজ জস হেজেলউড এবং হেজেলউড একা হাতেই মোটামুটিভাবে এই টিমটাকে টানছে। তবে আরসিবির জন্য খুবই দুঃখজনকভাবে হেজেলউডকে কিন্তু তারা এই সিজনে এই মুহূর্তে পাচ্ছে না। হেজেলউডকে পাওয়া যাবে প্লে অফের ম্যাচগুলো, অর্থাৎ কোয়ালিফায়ার 1, কোয়ালিফায়ার 2 অথবা ফাইনাল, এই ম্যাচগুলোর মধ্যে যে কোনো ম্যাচে হেজেলউডকে পাওয়া যাবে। এই মুহূর্তে হেজেলউডকে কিন্তু পাওয়া যাচ্ছে না, এটা একটা খুবই সমস্যার ব্যাপার। হেজেলউডের জায়গায় লুঙ্গি আঙ্গিডিকে এই দলে খেলানো হচ্ছে, ভুবনেশ্বর কুমার এই দলে আছে। তো ওভারঅল বোলার কিন্তু এই দলের মধ্যে রয়েছে। ইয়েস দেয়াল যথেষ্ট ভালো কাজ করেছে, বাট স্টিল হেজেলউডের যে কমি, হেজেলউডের যে খামতি, সেটা কিন্তু এই দলটা ফেস করছে একটা আধটা ম্যাচে এবং এই জিনিসটা কিন্তু চলতে থাকবে বলে আমার মনে হয়, বিকজ হেজেলউডের জুতো
অন্য কারোর পায়ে গলানো, দ্যাট ইজ নট ভেরি ইজি। এবার এই দলের যেটা স্পিন বোলিং ডিপার্টমেন্ট, কুনাল পান্ডিয়া এবং শ্রেয়স শর্মা, এই ডিপার্টমেন্টটাও কিন্তু যথেষ্ট ভালো কাজ করেছে, খুব একটা হতাশ এই ডিপার্টমেন্টটা করেনি। তো ওভারঅল আরসিবির বোলিং লাইন আপটা আমার মনে হয় বেশ ভালো বোলিং লাইন আপ, খুব একটা চিন্তার বিষয় নেই। অন্যদিকে এসআরএইচের বোলিং লাইন আপ এতদিনে এসে কিন্তু খুব ভালো ফায়ার করেছে। প্যাট কামিন্স ব্যক্তিগতভাবে খুব ভালো বোলিং করছে, ঈশান মালিঙ্গা খুব ভালো করছে, হর্ষল পটেল সে কিন্তু তার কাজটা যথেষ্ট ভালো করছে। স্পিন ডিপার্টমেন্টে জিশান আনসারি, হি হ্যাজ বিন বোলিং রিয়েলি ওয়েল। তো ওভারঅল এসআরএইচের বোলিং লাইন আপটা কিন্তু এতদিনে এসে ফায়ার করেছে, যার কারণে এই দুটো দলের মধ্যে আমরা কিন্তু হেড টু হেড একটা ভালো জমজমাট লড়াই দেখতে পারবো। তো ওভারঅল কোন দলকে আমি এগিয়ে রাখবো? দেখুন, ওভারঅল দুটো দলের আমি যদি স্ট্রেংথ এবং ফায়ার পাওয়ার বিচার করি, আরসিবি বেশ কিছুদিন কোনো ম্যাচেস খেলেনি, এসআরএইচ টিমটা কিন্তু যথেষ্ট ভালো ফর্মে রয়েছে, কিন্তু পুরো সিজনে যেভাবে পারফরমেন্স করেছে দুটো দল, তো আমার এই জায়গাতে মনে হচ্ছে আরসিবি এগিয়ে। আবার এই মুহূর্তে যে টাইপের ফর্মে এসআরএইচ রয়েছে তাতে দেখে মনে হচ্ছে যে না, এসআরএইচ হয়তো আরসিবিকে এই ম্যাচটা হারিয়ে দিতে পারে। তাহলে এই দুটো দলের মধ্যে আমি কোন দলকে এগিয়ে রাখবো? দেখুন, এই ম্যাচে আমি যেমনটা আগেই বললাম, টস একটা বিশাল বড় ফ্যাক্টর, এবং যে দল টসে জিতবে সেই দল ফিল্ডিং নেবে এবং সেই দলই ম্যাচ জিতে যাবে, এরকমটা আমার মনে হচ্ছে। তো ওভারঅল এই দুটো দলের মধ্যে, আরসিবি এবং এসআরএইচের মধ্যে, যে দল টসে জিতবে, যে দল প্রথমে ফিল্ডিং করবে, সেই দল এই ম্যাচটা জিতবে বলে আমার মনে হয়, সেই দলটাকে আমি এগিয়ে রাখবো। সো ডেফিনেটলি টসটা দেখার মতো বিষয় হবে যে টসে কোন দল জিততে চলেছে। আপনার মতে কোন দল জিততে চলেছে এই ম্যাচে, অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। তার পাশাপাশি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি আপনি এখনো যুক্ত না হয়ে থাকেন, তো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন, যেখানে ক্রিকেটের সমস্ত আপডেট কিন্তু রিয়েল টাইম দেওয়া হয়। পাশাপাশি আপনি যদি চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটা এখান পর্যন্ত, আবারও দেখা হবে পরের ভিডিওতে।